যেই দল গুম খুন করেছে, মানুষকে মামলা দিয়ে ঘরবাড়ি থেকে বিতাড়িত করেছে, তিনি নিজেরও তিনি যে তাদেরও যে ঘর ভেঙেছে সেটিও তিনি খুব আবেগঘনভাবেই বর্ণনাটি দিয়েছেন। তো সেই ক্ষেত্রে বিবিসির কি একটা পাল্টা প্রশ্ন করা দরকার ছিল না? ধরেন 2001 থেকে 2005-6 সাল পর্যন্ত যেই বিএনপি সরকার, তাদের বিরুদ্ধেও তো সীমাহীন দুর্নীতির অভিযোগ ছিল, তাদের বিরুদ্ধেও তো লুটপাটের অভিযোগ, তারা দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন। তো এই প্রশ্নগুলি কিন্তু বিবিসি করেনি যে সেই ক্ষেত্রে তারা কি ক্ষমতায় আসেন, সেক্ষেত্রে ধরেন আওয়ামী লীগ তো লুটপাট করেছেই, তো আপনাদের বিরুদ্ধে যাদের অভিযোগ গত 17 বছর আগে আপনারা যারা করেছেন তাদের সেইগুলোর ক্ষেত্রে কি হবে? না, বিবিসি এইভাবে করেনি। তো বিবিসির মতো করে তারা যেটা করেছে সেটি হলো আওয়ামী লীগ বিএনপি শাসন আমলটাকে তারা ধরে বলেছে ওই সময় 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে 5 বছর বাংলাদেশ। তো তার জবাবে তারেক রহমান সাহেব বলেছেন যে হ্যাঁ, সেই সময় কিছু অনিয়ম ঘটেছে, উনি স্বীকার করে নিয়েছেন, তবে আমরা আমাদের সাধ্যমতো ভালো কাজ করতে পারিনি বা জনগণের প্রত্যাশা মেটাতে পারিনি, এটা ঠিক আছে। কিন্তু যে টিআইবি প্রতিষ্ঠানটি সেই সময়ে এই হদিসগুলো রাখতো, এই প্রতিষ্ঠানটি কিন্তু পরবর্তীতে যে এটি যে আমরা ক্রমান্বয়ে ডেভেলপ করছিলাম, এটি যে ধীরে ধীরে আমরা উন্নতি করছিলাম, সেটি কিন্তু টিআইবি আর ফলো করেনি বা সেইভাবে টিআইবি রিপোর্টও করেনি। উনি এটা বলতে চেয়েছেন যে এটি 5 বছর পর পর এটা হওয়া আসলে মেইনলি আমাদের দোষ না, এটি টিআইবির একটি একচোখা রিপোর্ট, এরকম প্রমাণ করতে চেয়েছে। আবার বিবিসি যখন তাকে প্রশ্ন করেছেন যে এখন যে অভিযোগ উঠছে যে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ঢালাও ভাবে চাঁদাবাজি, লুটতরাজ, এইসব মব সৃষ্টি করা এই অভিযোগগুলো উঠছে, সেই ব্যাপারে তিনি খুব কায়দা করে কৌশলী উত্তর দিয়েছেন। তিনি বলেছেন যে আমরা প্রতিশোধের রাজনীতি করি না, প্রতিশোধের স্পৃহায় ভুগি না, তারপরেও আমাদের তো কম হেনস্থা করা হয়নি, আমাদের 50 লক্ষ, তিনি উল্লেখ করেছেন 50 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আর উনি বলেছেন যে এই গত এক বছরে বা 14 মাসে তাদের 7,000 নেতাকর্মীর বিরুদ্ধে তারা ব্যবস্থা নিয়েছে। কাউকে বহিষ্কার করেছেন, কাউকে সাময়িকভাবে বহিষ্কার করেছেন, কাউকে স্থায়ীভাবে করেছেন, এই ব্যবস্থাগুলো নিয়েছেন তিনি বলতে চাচ্ছেন। এর ভিতরে একটি গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন, সেটি হলো যে বিগত সরকারের আমলে এই যে বিএনপির নেতাকর্মীদের বা বড় বড় ব্যবসায়ীদের, বিএনপি পন্থী ব্যবসায়ীদের সম্পদ লুট করা হয়েছিল, বেদখল করা হয়েছিল, সেই জিনিসগুলো তো এক ভাইয়ের যদি সম্পদ লুট হয়ে যায় সেই ভাই তো এটা মনে রাখে, সেটা মনে রাখার পর যখন আবার সালিশে বসে তখন তো তার সে উল্লেখ করে যে আমার অমুক 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 জিনিসটা নেই, তখন তো বিচারক যদি সেটি না দিতে চায় তখন তো সে সেটিকে পাওয়ার অধিকার রাখে। অর্থাৎ এখন যে মব ভায়োলেন্সটা হচ্ছে, এখন যে চাঁদাবাজিটা হচ্ছে, বা বিএনপির যে এখন যে বদনাম উঠছে যে তারা চাঁদাবাজি করছে, সেইটিকে উনি লেজিটিমেসি দেওয়ার জন্য উনি বলেছেন যে বিএনপির নেতাকর্মীদেরকে যেভাবে বঞ্চিত করা হয়েছিল আওয়ামী লীগ শাসন আমলে, সেইটারই হচ্ছে একটা ব্যাকফায়ার। সেইটা বড় কিছু না, ওই নেতাকর্মীরা সংক্ষুব্ধ ছিলেন, তাদের অনেক সম্পদ নষ্ট হয়েছিল, তারা সেগুলো ফিরে পেতে চাইছে। অর্থাৎ যে আওয়ামী লীগের নেতারা সেগুলো দখল করে নিয়েছিল, সেই আওয়ামী লীগের নেতার কাছ থেকে সেটি আবার পুনর্দখল করে নেওয়া, এইটাকে আপনি ভায়োলেন্স বলতে পারেন না। ব্যাপারটা, ওনার বক্তব্যটা এরকম যে এটাকে আপনি ভায়োলেন্স বলতে পারেন না। এর ভিতরে কিছু বিচ্যুতি ঘটেছে যেটি আমরা মেনে নিয়েছি, যে বিচ্যুতি হয়েছে কিছু সেটা আমরা ব্যবস্থাও নিচ্ছি। 7,000 লোকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি, এটা ছোট ছোট কথা না, অনেক বড় কথা। জি, তিনি এভাবে বলতে চেয়েছেন। এমনিতে নির্বাচন প্রসঙ্গে যেটি বললেন যে তারা নির্বাচনের প্রস্তুতির সম্পর্কে তার কিরকম প্রার্থী মনোনয়ন দেবেন, তিনি বললেন যে বিষয়টি কেমন করে আপনি দেখছেন মঞ্জু ভাই, যে তিনি বললেন যে সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিদেরকে তারা মনোনয়ন দেবে। এটি তো কোনো দলের কথা নয়, দল তার সবচেয়ে যোগ্য, সবচেয়ে ত্যাগী, সবচেয়ে পরিশ্রমী, দলের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য কর্মী বা নেতাকে মনোনয়ন দেবে, তাই না? তিনি বললেন শুধুমাত্র দলের কাছে নয়, সাধারণ মানুষের কাছেও যেন সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি তাকে, মানে এই কথাটার মানেটা কি দাঁড়ালো? এখন সাধারণ বা জনগণ বলতে বলতে তিনি এক পর্যায়ে কিন্তু এটাও বলেছেন যে, প্রশ্ন করেছে বিবিসি থেকে যে বিএনপি যদি নির্বাচনে জয়লাভ করে আপনাকে প্রধানমন্ত্রী করতে চায়, এটাও জনগণের সিদ্ধান্ত, আপনি কি বলবেন?
তখনও বলেছে জনগণের সিদ্ধান্ত। এটি এটা তো হচ্ছে যে দলীয় সিদ্ধান্ত। হ্যাঁ, এটি হলো যে সাক্ষাৎকারটি, বললাম তো, সাক্ষাৎকারের প্রশ্নগুলি পাওয়ার পরে তিনি যে এক্সপার্টদেরকে দেখিয়েছেন এটি, সেই এক্সপার্টরা ইউরোপিয়ান এক্সপার্ট। তারা ইউরোপে যে গণতন্ত্রের চর্চা হয়, সেই ইউরোপে গণতন্ত্রের চর্চাটা তো উনি 16-17 বছর ধরে দেখছেন, যে ডেমোক্রেসির চর্চাটা কেমন। তো সেই চর্চার আলোকে, সেই ডেমোক্রেসির আলোকে এমন একটি ইউটোপীয় বক্তব্য উনি পেশ করেছেন, যেন যেন আপনি বলেই দিতে পারেন যে এটি একটি ওয়েলফেয়ার স্টেট গভর্নমেন্ট সিস্টেম। স্ক্যান্ডিনেভিয়ান দেশে যেমন ওয়েলফেয়ার স্টেট বলা হয়, তিনটে স্ক্যান্ডিনেভিয়ান দেশকে, সেরকম একটি, যে গণতন্ত্র এবং কিন্তু সমাজতন্ত্রের কাছাকাছি একটা ওয়েলফেয়ার স্টেট। তো সেই ওয়েলফেয়ার স্টেট টাইপের কথা বলতে যে উনি দলের যে সিদ্ধান্ত যদি হয়, আমরা আমাদের দল ক্ষমতাসীন হয়েছে, আমরা আমাদের তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাবো, সেটাকেও তিনি জনগণের ইচ্ছার উপরে চাপিয়ে দিতে চেয়েছেন। এটি হচ্ছে অতিরিক্ত ভালো সাজার একটা ব্যাপার আর কি, জনগণের কাছে অতিরিক্ত গ্রহণযোগ্য হওয়ার মতন একটা ব্যাপার। না, মানে ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসিতে তো আমরা সবাই জানি যে দলীয় প্রধান সরকার প্রধান হন, তাই না? তো কেন দলের উপর, জনগণের উপর চাপিয়ে দিলেন? এটা কি এমনিতেই বলার, মানে মুখের স্লিপ অফ টাং, নাকি না মনে হয়? না, এটা বলার জন্য বলা। এটা হচ্ছে আমাদের আমাদের জনগণ দীর্ঘদিন যখন ভালো শাসন দেখেনি, দীর্ঘদিন ধরে একদলীয় শাসন দেখেছে, এখন দেখছে অদলীয় শাসন, অনির্বাচিত শাসন। এরপরে 2006 সাল থেকে 8 সাল পর্যন্ত দেখেছে আধা সামরিক শাসন। সুতরাং এই জনগণকে যদি আপনি একটি ওয়েস্টমিনিস্টার গভর্নমেন্ট স্টাইলের বক্তব্য দেন, জনগণ আপনাকে গ্রহণ করবে, জনগণ আপনাকে সম্ভাষণ জানাবে যে বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র এইবার আসতে চলেছে। তো সেই হিসাবে সাক্ষাৎকারের বক্তব্যটি এরকম করে এসছে। বিএনপি মনে করছে যে এই সাক্ষাৎকারটি জনগণের কাছে তাদের ভাবমূর্তিটাকে আরো উজ্জ্বল করবে। সেই জন্য সবকিছুর ভেতরে টু দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, এই কথাগুলি চলে এসছে। এটি বাংলাদেশের প্রেক্ষাপটে এটি বেমানান, একেবারেই বেমানান। সবাই তো জনগণের কাঁধে বন্দুক রেখে গুলিটা করে, তাই না? তার আর দোষ কোথায় আপনি বলুন? হ্যাঁ, সবাই তাই করে। সবাই তাই করে। এখন তিনি বলছেন যে বাংলাদেশে এতদিন যাননি কারণ তিনি নিরাপদ ছিলেন না। তো এখনো তিনি যে নিরাপদ তা তিনি নন, এটি কিন্তু মোটামুটি তিনি স্বীকার করেই নিয়েছেন। তো তিনি কাদের কাছ থেকে ওনার হুমকি? কাদের কাছ থেকে হুমকি, এটা তো আসলে এককভাবে এভাবে বলা মুশকিল। বাংলাদেশের সার্বিক যে অবস্থা, সেই অবস্থার সব খবরই তো তিনি পান, সব খবরই তিনি রাখেন, সব খবরই তিনি পান। তিনি জানেন যে বাংলাদেশে এখন এই মুহূর্তে কোনো মানুষেরই তেমন কোনো নিরাপত্তা নেই, সাধারণ মানুষেরও নেই, রাজনীতিবিদদেরও নেই, বিপক্ষের তো নেই। এমনকি যদি সরকারের পক্ষে থেকেও যদি সত্য কথা বলা হয় বা প্রশ্নের পিঠে প্রশ্ন করা হয় বা দ্বিমত পোষণ করা হয়, তার উপরেও কিন্তু সরকার সংক্ষুব্ধ হয়ে যাচ্ছে এরকম অবস্থা। এই যেমন ধরুন যে এনসিপির নেতা নাহিদের যে বক্তব্য, তাই না, তিনি বলছেন যে অর্ধেক পরিমাণে উপদেষ্টাদেরকে আমাদেরকে বিশ্বাস করা উচিত হয়নি। এই উপদেষ্টারা নিজেদের আখের গুছিয়ে, তো পরিষ্কার বক্তব্য, তাই না? আখের গোছানো মানে কি? আখের গোছানো মানে হচ্ছে অবৈধ ইনকাম করা, অবৈধভাবে রোজগার করা। তো সেই অবৈধ ইনকাম করেছেন, আখের গুছিয়েছেন, এখন এই অর্ধেক পরিমাণ উপদেষ্টা সেফ এক্সিটের চেষ্টা করছে। তো এইটা উনি একটি সত্য কথা বলে ফেলেছেন, অপ্রিয় সত্য কথা। এই সত্য কথা সরকারের লোকজন ভালোভাবে নেবে না, নেয়নি। এখন সরকারের লোকজন না নেওয়ার পরে এখন দেখার বিষয় যে এই বক্তব্যটি বিএনপি দিলে সরকার কি রিয়াকশন দেখাতো, এনসিপি দিলে কি রিয়াকশন দেখাবে, বা জামাতের পক্ষ থেকে আসলে কি রিয়াকশন দেখাবে, এটি এখন পর্যন্ত জানা যায়নি। সরকারের কোনো দায়িত্বশীল ব্যক্তি এখন পর্যন্ত নাহিদের এই বক্তব্য নিয়ে কাউন্টার কোনো বক্তব্য দেয়নি। তো বিষয়টি হলো তারেক রহমানের ক্ষেত্রেও এরকম প্রযোজ্য। তারেক রহমান দেশে আসলে তিনি কার দ্বারা তার নিরাপত্তা ভঙ্গ হবে সেটি তিনি জানেন না। তিনি এইটুকু জানেন যে দেশের সার্বিক অবস্থা খুব স্টেবল না, খুব বাজে অবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা বাজে। এই অবস্থায় এবং তার পেছনের যে ইতিহাস, পেছনের যে ঘটনাক্রম, সেগুলো তো তাজা আছেই। তাছাড়া এই যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগও চেষ্টা করছে মাঠ দখল করার জন্য, তারা মিছিল টিছিল করছে। সুতরাং পরিস্থিতি খুব ভায়াবল না, খুব
নিরাপদ না, এটি উনি বুঝতে পেরেছেন, যে কারণে উনি কোন নির্দিষ্ট তারিখ বলেন। তবে আমার যেটা মনে হয় তিনি সবচেয়ে বড় মিস করেছেন গত বছর সরকার পরিবর্তনের পরে তার দেশে আসার একটি মাহেন্দ্রক্ষণ ছিল। সেই সময় তিনি দেশে আসলে তিনি ছড়ি ঘোরাতে পারতেন এই তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিষয়ে। তত্ত্বাবধায়ক সরকারের যে স্বাভাবিক নিয়ম, তত্ত্বাবধায়ক সরকার যেভাবে গঠিত হয় সেভাবেই গঠিত হতে পারত, ইন্টারিম গভর্নমেন্ট আর হতো না হয়তো। এখন যেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, সেটির বদলে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার গঠন করার সুযোগও কিন্তু ছিল। হাইকোর্ট থেকে একটা বিশেষ আদেশ নিয়ে, যে হাইকোর্টে মামলাটা বিচারাধীন তত্ত্বাবধায়ক সরকারকে নিয়ে, সেই মামলাটার তারিখ এগিয়ে এনে বা মামলাটার হিয়ারিং করে ইজিলি তত্ত্বাবধায়ক সরকার গঠন করা যেত, সেটি তিনি উদ্যোগ নিতে পারতেন। সেই ট্রেনটি তিনি মিস করেছেন গত 14 মাসেও, যেটি আর উনি ধরতে পারেন না। এখন ধরেন যেখানে দেশে কোনো আইন কানুনই ছিল না, কোনো সরকার ছিল না প্রথম 3 দিন, যেখানে কোনো ল অ্যান্ড অর্ডার নাই, একদম অ্যাবসলিউটলি এখন পর্যন্ত নাই, তো উনি তখন কিসের ভিত্তিতে আসবেন? ওনার নিরাপত্তাটা কি? উনি আসবেন, উনি জেলে যেতে পারেন, সেটি মাথায় নিয়েই আসবেন। ও জেলে গেলে ধরেন জেলে গেলেন, কিন্তু ওনাকে দেখুন, আমাদের রাজনীতিতে তো হত্যার রাজনীতি, রাইট? সো তার মানে জেলে গেলেন হয় ছাড়া পেলেন, যদি মেরেই ফেলে তাহলে তো আর তিনি ফিরতে পারবেন না, রাইট? সেই ঝুঁকিটা কি নেওয়া ঠিক হতো বা না হবে? না সেটা হচ্ছে আমাদের দেশে শুধু না, এটা আমাদের উপমহাদেশের একটি কলঙ্ক। আমাদের উপমহাদেশে ফ্যামিলি ডক্ট্রিন চলে আসছে, এবং সেই ফ্যামিলি ডক্ট্রিনের ভিতরে কিলিংটা একটা অপরিহার্য অঙ্গ হয়ে গেছে। সেটি পাকিস্তান থেকে শুরু করে ভারত হয়ে বাংলাদেশ, সব জায়গায় একই রকম। তো সেটার জবাব হচ্ছে যে তার যদি দলটি যদি দেশের বৃহত্তম রাজনৈতিক দল হয়, জনপ্রিয়তম, বৃহত্তম, 16 বছর 17 বছর একটানা আন্দোলন করে আসছে ক্ষমতার বাইরে থেকে, ক্ষমতার বাইরে থাকলে সাধারণত এই ধরনের বুর্জোয়া রাজনৈতিক দলগুলো ক্ষয়িষ্ণু হয়ে যায়, ভেঙে যায়, কয়েক খণ্ড হয়। সেটি হয়নি, বরং বিএনপি এক থেকে আন্দোলন সংগ্রাম করে এসছে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। তো সেই হিসাবে এরকম একটি জনপ্রিয় দল বা ক্ষমতাবান দলের নেতা কেন ভয় পাবেন?